কোলিসিস্টাইটিস কোলিসিস্টাইটিস অত্যন্ত কমন এবং পেট ব্যথা বুকে ব্যথার যে কারণগুলি বা পিঠে ব্যথার যে কারণগুলি থাকে তার মধ্যে আমরা আমাদের ডেইলি প্র্যাকটিস লাইফে এই কোলিসিস্টাইটিসের রোগী দেখতে পাই। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে কোলিসিস্টাইটিস মানেই বোধহয় পিত্তথলিতে পাথর, যদিও মোস্ট অফ দ্য কেসেসে 90% কেসেসে কোলিসিস্টাইটিসের মূল কজ থাকে হচ্ছে পিত্তথলিতে পাথর। কিন্তু সব পিত্তথলির পাথরে কোলিসিস্টাইটিস হতে পারে, কিন্তু সব কোলিসিস্টাইটিস কিন্তু পিত্তথলিতে পাথর নাও হতে পারে। আরও অনেক কারণে ইনফ্লামেশন হতে পারে। তো আমরা আমাদের সেই চিরাচরিত সিস্টেম যেটা, যে কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা আইটিস পাই তাহলে এটা ইনফ্লামেশনকে মিন করে, সেই হিসাবে কোলিসিস্টাইটিস মানে আইটিস আছে, তার মানে ইনফ্লামেশন অফ গল ব্লাডার, অর্থাৎ পিত্তথলিতে যদি কোনো প্রদাহ হয় এটাকে আমরা কোলিসিস্টাইটিস বলবো। সহজ কথায় বললে ইনফ্লামেশন ইন ইয়োর গল ব্লাডার, পিত্তথলিতে যদি প্রদাহ হয়। এখন আসেন এখন আমরা এই পিত্তথলিতে ইনফ্লামেশন বোঝার আগে আমাদের এই বাইল সিস্টেম বা আমাদের এই গল ব্লাডারের একটা সাময়িক বা প্রাথমিক একটা ধারণা আমাদের লাগবে, তাছাড়া আমরা এই ক্লাসটা বুঝতে পারবো না। তো একদম ছোট কথাতে আমি আপনাদেরকে খুব ছোট্ট কথাতে কিছু এটার পরিচয় উঠানোর চেষ্টা করছি আর কি। দেখেন, এটার স্ট্রাকচারটা হচ্ছে দি স্মল পিয়ার শেপড অর্গান। তাহলে গল ব্লাডারটা হচ্ছে ছোট্ট একটা নাশপাতির মতো দেখতে একটা অঙ্গ, দ্যাট লিভস আন্ডার ইয়োর লিভার, যেটা আমাদের লিভারের নিচে থাকে। এই কথাগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ আমি নেক্সট এই স্লাইডের পরে যখন আপনাদেরকে রিয়েল টাইম যে পিকচারটা দেখাবো এটা দেখলে তখন আপনারা এটা ক্লিয়ার হবে। কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে এটা হচ্ছে একটা ছোট পেয়ার শেপড অর্গান, অর্থাৎ একটা নাশপাতির মতো একটা অঙ্গ, যেটা লিভারের আন্ডারে থাকে, লিভারের নিচে থাকে। অ্যান্ড স্টোর দ্য বাইল ইয়োর লিভার মেক্স, তার মানে, এবং এটার মূল কাজ হচ্ছে পিত্ত রস বা বাইল, এটাকে সে জমা করে রাখে যেটা লিভার তৈরি করে। ইয়োর গল ব্লাডার সেন্ড বাইল টু ইয়োর স্মল ইন্টেস্টাইন আফটার ইউ ইট টু হেল্প ডাইজেস্ট ফ্যাট। তার মানে হচ্ছে আমাদের যে পিত্তথলি আছে এটা এই পিত্তরস পাঠায়, কোথায় পাঠায়? স্মল ইন্টেস্টাইনে, অর্থাৎ স্মল ইন্টেস্টাইন আমি পড়িয়ে এসেছি, বাংলায় হচ্ছে ক্ষুদ্র ওই বৃহদণ্ড বা ইন্টেস্টাইনের নাড়িভুঁড়ি আর কি। তো এইটার ভিতরে পাঠাই, স্মল ইন্টেস্টাইনে পাঠাইলে যখন আমরা ফ্যাট খাই তখন এই ফ্যাটগুলাকে ডাইজেস্ট হজম করতে আমাদের এই বাইল লাগে। তাহলে আমাদের বাইলের মূল কাজ আমরা বলতে পারি যে আমাদের চর্বি জাতীয় খাবার বা ফ্যাট জাতীয় যে খাবারগুলি আছে এগুলাকে সে হজম করতে সহায়তা করে। ইট সেন্ডস অ্যান্ড রিসিভ বাইল দো টিনি পাইপলাইন কল্ড বাইল ডাক্ট। এটা আদান প্রদান করে, সেন্ড করে এবং রিসিভ করে বাইল, পিত্ত রসগুলি সে আদান প্রদান করে একটা চিকন বা ছোট্ট পাইপলাইনের মাধ্যমে, যেটাকে আমরা বাইল ডাক্ট বলতেছি। অর্থাৎ পিত্ত রসের যে নালীগুলি আছে এগুলাকে বলতেছি বাইল ডাক্ট। এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে এটা একটা নাশপাতির মতো একটা অর্গান যেটা আমাদের লিভারের নিচে অবস্থান করে। এটার মূল কাজ হচ্ছে লিভার থেকে যে বাইলগুলা প্রোডাকশন হয় এইটাকে সে নিজের মধ্যে স্টোর করে রাখে, জমিয়ে রাখে। এখানে একটা পার্থক্য আছে, এটা এখানে লিখে নাই, সেটা হচ্ছে যে আমাদের লিভারের অনুযায়ী এই পিত্ত রস যেটা, অর্থাৎ লিভার থেকেও যে বাইল তৈরি হয় এবং পিত্তথলিতে এটা এসে জমা হয়, কিন্তু এটা জমা হয় হচ্ছে এটা অনেক গাঢ় হিসাবে জমা হয়, অর্থাৎ 1:10, অর্থাৎ লিভারের রসটা হয় পাতলা, পিত্তথলির রসটা হয় অনেক গাঢ়। মূলত নর্মালি যে খাবার আমরা খাই এটা লিভারের যে বাইল আছে এইটা দিয়েই আসলে ডাইজেস্টিভ এনজাইম দিয়ে আসলে আমাদের হজম কাজ হয়ে যায়। কিন্তু যখন আমরা ফ্যাট খেয়ে ফেলি তখন আসলে লিভারের যে পাতলা রসটা এটা আসলে ডাইজেস্ট করতে পারে না। সেই ক্ষেত্রে এই পিত্তথলিটা স্কুইজিং করে বা পিত্তথলিটা কন্ট্রাকশন করে, অর্থাৎ এটা প্রসারিত হয়, সংকুচিত হয় হার্টের মতো। এরকম হইতে হইতে তখন এটা চাপ দেয়,
তখন এইটার নালি দিয়ে এই যে বাইল ডাক্টগুলা দিয়ে তখন সে বা সিস্টিক ডাক্ট দিয়ে এই রসটা বাইরে বের হয়ে যায়। তাহলে এখানে এই কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এখন অ্যান ইনফেকশন অর অবস্ট্রাকশন gallbladder or the bile duct connected to it can cause inflammation, pain and swelling inside it. তাহলে একটা ইনফেকশন অথবা অবস্ট্রাকশন বা অবরুদ্ধ হয়ে যাওয়া, কি অবরুদ্ধ হতে পারে? গল ব্লাডারও হতে পারে এবং এটার যে নালীগুলা দিয়ে যে পিত্ত রসটা যে আদান প্রদান হয়, এই দুইটা জায়গায় আপনার ইনফেকশন অথবা অবস্ট্রাকশন হইতে পারে, যে কারণে ইনফ্লামেশন ঘটে, ফলস্বরূপ ব্যথা হয়, ফুলে যায় এর ভিতরে এবং এটা অনেক নিদারুণ যন্ত্রণা পেশেন্টের হয়। এখন এখানে আমরা একটা রেশিও দেখাচ্ছি। অ্যাবাউট 15% অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন হ্যাজ গল স্টোন। সারা বিশ্বের যদি 100টা লোক থাকে তার মধ্যে 15টা লোকের গল স্টোন থাকে, তাহলে বুঝেন যে কত কমন। অ্যান্ড অ্যাবাউট 20% অফ দিস উইল হ্যাভ কমপ্লিকেশন ফ্রম গল স্টোন। তার মানে 20% লোকের জটিলতা তৈরি হয় এই গল স্টোন থেকে। যাদের গল স্টোন আছে তাদের মধ্যে থেকে 20% লোকের আপনার এই গল স্টোন থেকে জটিলতা তৈরি হয়। আর সারা বিশ্বে 15% লোকের গল স্টোন হয়, পিত্তথলিতে পাথর হয়। এবং যাদের পিত্তথলিতে পাথর হয় ওই পাথরওয়ালা লোকদের মধ্যে 20% ক্ষেত্রে কমপ্লিকেশন গ্রো করে, কিন্তু 80% ক্ষেত্রে আপনার তারা কোনো কমপ্লিকেশন হয় না। হুইচ ইনক্লুড কলিসিস্টাইটিস, যেটার মধ্যে কলিসিস্টাইটিস বা পিত্তথলির প্রদাহ খুবই কমন। গলস্টোন কজ 95% অফ অল কলিসিস্টাইটিস কেস। তার মানে এই পিত্তথলির যে পাথরগুলি হয় এই পাথরগুলির কারণেই পিত্তথলির যে প্রদাহ হয় 90% এর জন্য দায়ী। এখন আমরা এই জিনিসগুলা একটু দেখার চেষ্টা করব যে গল ব্লাডারটা কেমন। এটাই হচ্ছে আমাদের গল ব্লাডার। এই ঠিক উপরে আমাদের লিভার থাকে, এটা আমরা পরের চিত্রে দেখছি। এটা খুব ক্লোজ গল ব্লাডার। এখন এটা হচ্ছে গল ব্লাডার। এই গল ব্লাডারের যে ভিতরে যে পিত্ত রসটা আসবে বা যাবে, এটার যোগাযোগ হয় হচ্ছে সিস্টিক ডাক, অর্থাৎ গল ব্লাডার থেকে যে নালীটা বের হয়ে গেছে এটাকে আমরা সিস্টিক ডাক বলি। আর লিভার থেকে যে নালীটা এসেছে এটাকে আমরা হেপাটিক ডাক বলি। যে জায়গাতে সিস্টিক ডাক এবং কমন হেপাটিক বা ডাক যে জায়গাটাতে মেলে এই জায়গাটাতে এখানে সিবিডি বলা হয় বা কমন বাইল ডাক্ট বলা হয়, কমন বাইল ডাক্ট বলা হয়। হ্যাঁ, এটা আমরা আলট্রাসোনোগ্রাফিতে অনেক সময় দেখি, এই যে কমন বাইল ডাক্ট এইটাকে। অর্থাৎ এই জায়গাটাতে লিভার থেকেও লাইন আসছে এবং গল ব্লাডার থেকেও লাইন আসছে। আমরা এই চিত্রটাতে আরো একটু সহজভাবে বোঝার চেষ্টা করছি আর কি। দেখেন, এটা হচ্ছে আমাদের লিভার আর কি। এই লিভারের এটা হচ্ছে রাইট লোব এবং এটা হচ্ছে লেফট লোব। এবং এই লিভারের ভিতর থেকে আমরা কিছু ডাক্ট দেখা যায়, এখানে ওই জিনিসগুলা দেওয়া নাই, তো ওইগুলা হচ্ছে আমাদের এই পিত্তথলির এই পরের চিত্রে দেখাচ্ছি। তো এটা হচ্ছে লিভার। লিভারের নিচে হচ্ছে আমাদের গল ব্লাডার থাকে এবং এই গল ব্লাডারের যে নালীটা যে দিক দিয়ে বাইল চলাচল করে, এই যে নালীটা, এটাকে আমরা সিস্টিক ডাক বলছি। এগুলা প্রত্যেকটা জিনিস খুব সূক্ষ্মভাবে মনে রাখতে হবে। এবং যেই জায়গাটাতে আমাদের এই লিভারের ডাক এবং আমাদের এই গল ব্লাডারের ডাক মিলিত হয়, দুইটা এক জায়গায় হয়, এটাকে আমরা কমন বাইল ডাক্ট বলি। আচ্ছা, এই চিত্রটাতে আমরা আরো পরিষ্কার হচ্ছি। এটা হচ্ছে রাইট লোব অফ লিভার, লিভারের ডান পাশে। এটা হচ্ছে লেফট লোব অফ লিভার, এটা হচ্ছে লিভারের বাম পাশে। লেফট অ্যান্ড রাইট হেপাটিক ডাক, অর্থাৎ হেপাটিক মানে হলো লিভারের যে ডাক বা লিভারের যে নালীটা, এই যে দিক দিয়ে লিভারের ভিতর দিয়ে বের হয়ে গেছে এটা। এবং ঠিক লিভারের নিচেই দেখেন আমাদের গল ব্লাডার, পি শেপড অর্থাৎ নাশপাতির মতো। এবং এখানে সিস্টিক ডাক মানে হচ্ছে লিভার, এই পিত্তথলির যে নালীটা, এটাকে আমরা সিস্টিক ডাক বলি। আর কমন বাইল ডাক্ট হচ্ছে এই জায়গাটাকে বলতেছি, অর্থাৎ যেখানে লিভারের ডাক এবং সিস্টিক ডাক একত্রে মিলিত হয়, এটাকে আমরা কমন বাইল ডাক্ট বলতেছি। তা আমার মনে হয় ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন।
এবার হচ্ছে পিত্তথলির পাথরের কারণটা কি। কিছু অবস্থা আছে আর কিছু ব্যাপার থাকে। তো এখানে মূল কারণটা হচ্ছে গলস্টোন ব্লকিং ইউর বাইল ডাক্ট, দ্যাট আর দ্য মোস্ট কমন কজ অফ কোলিসিস্টাইটিস। মূলত পিত্ত পাথরগুলা আমাদের যে বাইল ডাক্ট আছে বা এর আগে যেগুলো দেখালাম যে আপনার পিত্ত রস চলাচলের যে রাস্তাটা আছে ওই রাস্তাটাকে ব্লক করে দেয়। ব্লক করার কারণে এই কোলিসিস্টাইটিস তৈরি হয়। আমি যদি দেখাই যে এই যে রাস্তাগুলি আছে বা এই যে রাস্তাগুলি আছে পিত্তথলিতে পাথর হয়ে এই পাথরটা এই দিক দিয়ে এসে এই রাস্তাগুলোকে ব্লক করবে, এটাকেই বলা হচ্ছে। এই যে দেখেন এই যে এই দিক দিয়ে যে সিস্টিক ডাক আছে এবং এই যে ডাক নালীগুলো আছে এইগুলাকে ব্লক করে দিবে। এই বাইল চলাচলের যে রাস্তাটা এটাকে ব্লক করে দিবে। এবং বোথ ক্রনিক অ্যান্ড অ্যাকিউট, এই ক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস জানতে পারলাম যে পিত্তথলির যে কোলিসিস্টাইটিস যে হয়, প্রদাহটা হয়, এটা কিন্তু দুই রকমের হয়। একটা হচ্ছে অ্যাকুইট কোলিসিস্টাইটিস আর একটা হচ্ছে ক্রনিক কোলিসিস্টাইটিস। এখন আসেন গলস্টোন আর পিসেস অফ হার্ডেন বাইল রেসিডিউ। এখন গলস্টোনটা কি, পিত্ত পাথরটা আসলে কি? পিত্ত পাথরটা হচ্ছে এই যে বাইল সিক্রেশনগুলো হয়, রেসিডিউ মানে অবশিষ্টাংশ, কাজকর্ম শেষ করার পরে যে অতিরিক্ত বাইল যে জমা হয়, এটা জমা হয়ে হার্ডেন্ড হয়ে যায়, শক্ত হয়ে গলস্টোনটা তৈরি হয়। তার মানে গলস্টোনটা কিন্তু মূলত ওই পিত্ত রস যেটা আছে এটা শক্ত হয়ে এটা জমে আস্তে 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 এটা দীর্ঘ সময় ব্যাপী নিয়ে এটা গলস্টোন তৈরি করে। দে ইউজুয়ালি ফর্ম অ্যাট দ্য বটম অফ ইউর গল ব্লাডার। সাধারণত নিচের দিকে বা তলদেশে, হ্যাঁ, এই এগুলো আমরা দেখতে পাই। যে দেখেন এই যে বটম মানে হচ্ছে নিচের দিকে, কারণ ওই রসগুলো আসলে নিচের দিকে জমে। তো এই জন্য এটা হচ্ছে মূলত এই ঘটনা ঘটতেছে। বাট দে ক্যান অলসো ট্রাভেল, কিন্তু এরা কিন্তু নড়াচড়া করে, এরা ঘুরে বেড়ায় এবং এরা বিভিন্ন জায়গায় ওই কমন বাইল ডাক্ট বিভিন্ন জায়গায় এরা পেটের মধ্যে ঘোরাফেরা করতে পারে। সামটাইমস কখনো কখনো দে ক্যান গেট স্টাক ইন আ বাইল ডাক্ট অর ইন দ্য ওপেনিং টু ইয়োর গল ব্লাডার। এগুলা কখনো কখনো স্টাক হয়ে যায়, আটকে যায়। কোথায় আটকে? বাইল ডাক্টে আটকে যায় বা পিত্ত রসের যে চলাচলের রাস্তা এই রাস্তার কোনো জায়গায় আটকে যায়, অথবা ওপেনিং ইয়োর গল ব্লাডার বা গল ব্লাডারের যে ওপেনিং পার্টটা আছে এই জায়গায় এসে আটকে যায়। দিস কজ বাইল টু ব্যাক আপ ইনটু ইয়োর গল ব্লাডার। এবং এই বাইল ডাক্টের মধ্যে যদি পাথরগুলি থাকে তখন এই পাথরগুলি থাকার কারণে পথটা অবরুদ্ধ হয়ে যাওয়ার কারণে তখন এই বাইলগুলা ব্যাক আপ করে গল ব্লাডারের মধ্যে চলে যায়। আমি যদি ব্যাপারটাকে বুঝাই, তাহলে এই পাথরটা ধরেন এখানে আসে আটকে গেছে, তাহলে এই যখন এটা কন্ট্রাকশন করবে বা যখন এটা চাপ দিবে পিত্তরস বের করার জন্য, তখন এই পিত্তরসগুলো এসে এখানে বাজবে, বেজে কিন্তু এই পাথরগুলি থাকার কারণে সে নিচের দিকে না এসে আবার সে আগের জায়গায় পৌঁছায় যাবে। ব্যাপারটা এটাই বলা হচ্ছে। অ্যান্ড ইট অলসো ক্যান ইনকার্স ইনফেকশন ইনসাইড ইট। এবং এটা যখন যেখানকার জিনিস সেখানে যদি আবার ফেরত আসে তাহলে এটার কারণে ইনফেকশন হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। A gallstone that obstructs the flow of bile from your gallbladder will cause acute cholecystitis. তার মানে এই পিত্ত পাথরগুলা যখন আপনার বাইলের ফ্লো বা পিত্ত রসের যে প্রবাহ এইটাকে যখন সে অবস্ট্রাক্ট করে ফেলে, যখন অবরুদ্ধ করে ফেলে, তখন এটার কারণে অ্যাকুইট কোলিসিস্টাইটিস হয়। দিস টাইপ গেটস স্টেডিলি ওয়ার্স অ্যাজ ইয়োর গল ব্লাডার সোয়েল মোর অ্যান্ড মোর। এবং এগুলা সময়ের সাথে সাথে বাড়তে থাকে এবং আপনার গল ব্লাডার যত ফুলে যাবে তত বেশি এই ইনফ্লামেশনগুলো হতে থাকবে, তত বেশি পেইন হতে থাকবে। আর একটা ব্যাপার আছে, আর ড্রিফটিং গলস্টোন, অর্থাৎ যে গলস্টোন যে পিত্ত পাথরটা নড়াচড়া করে, মে পার্টলি অবস্ট্রাক্ট ইয়োর গল ব্লাডার ইন অ্যান্ড অন অ্যান্ড অফ ওয়ে। তাহলে এখানে বলতেছে যে আবার কিছু কিছু ব্যাপার আছে, গলস্টোন আছে যেগুলো আসলে একবারে ব্লক করে না, এগুলো হচ্ছে পার্টলি আংশিকভাবে অবরুদ্ধ করে গল ব্লাডারের কোনো একটা
চলাচলের রাস্তাটাকে, এবং এটা অন অফ ওয়ের মতো কাজ করে, অর্থাৎ সুইচের অন অফের মতো কাজ করে। ফর এক্সাম্পল, ইউ মে ফিল ইট অনলি অকেশনালি। এই কারণে আপনি এর ব্যথা বা এর যে জটিলতাগুলো আছে এগুলা শুধু আপনি অকেশনালি, মাঝে মধ্যে বা যখন এটার প্রিয় দরকার হবে, এই যে দরকারে আপনার পিত্তথলির রসটা আসবে ওই সময়ে যদি না আসতে পারে তখন এই ব্যথাটা আপনি বুঝবেন। ওয়েন ইয়োর গল ব্লাডার স্কুইজেস আউট বাইল টু হেল্প ডাইজেস্ট আ হ্যাভি মিল, যখন আপনার ভারী খাবার হজমের জন্য লিভার থেকে আসা পাতলা বাইলে যখন কাজ হয় না, তখন আপনার গাঢ় বাইল দরকার হয় বা ভারী বাইল দরকার হয়, আপনার পিত্তথলি থেকে দরকার হয়। কিন্তু সে যখন ওই যে অন অফ সুইচের মতো কাজ করে বা অবস্ট্রাকশন হয়ে থাকে, এই কারণে ঠিক ওই সময়ে আপনি যখন ভারী খাবার খাবেন তখন আপনি এটা বুঝবেন। আর এইটাকে বলা হচ্ছে ক্রনিক কোলিসিস্টাইটিস, এবং এটা হচ্ছে ক্রনিক দীর্ঘমেয়াদী পিত্তথলির প্রদাহের সাথে হলো এই ব্যাপারটা জড়ে আর কি। এখন while a gallstone causing an obstruction is the most common reason why bile flow may slow and back up into your gallbladder, যদিও পিত্তথলির যে পাথরগুলি আছে এগুলাই আসলে অবস্ট্রাকশন তৈরি করে, এবং খুব বেশিরভাগ কেসের ক্ষেত্রে এই কারণে বাইল ফ্লো বা পিত্ত প্রবাহগুলা স্লো হয়ে যায় এবং এগুলা আবার গল ব্লাডারের মধ্যে ফেরত আসে। এটাই হচ্ছে মোস্ট কেসের ক্ষেত্রে। বাট দেয়ার আর আদার ওয়ে দিস মাইট হ্যাপেন। এবার যে কারণগুলি বলবো এটা হচ্ছে পিত্তথলিতে পাথর ছাড়া যে কারণে ইনফ্লামেশনটা হয়, অর্থাৎ পাথর ছাড়া যে কারণগুলোর কারণে ইনফ্লামেশন হয়। এবার এই কারণগুলি আমরা জানার চেষ্টা করব যে পাথর ছাড়াও ইনফ্লামেশন হয়, তবে এটা খুব রিয়ার হলেও আপনি পাবেন। এক নাম্বার হচ্ছে বাইলারি স্ট্রিকচার। আমরা জানি স্ট্রিকচার মানে সরু হয়ে যাওয়া, তাহলে বাইলারি মানে হচ্ছে বাইলের যে চলাচলের পথ এটা যদি সরু হয়ে যায়। Bile duct disease that cause chronic inflammation in your bile duct can eventually lead to scar tissue that narrow your bile duct, অর্থাৎ কোনো কারণে পিত্তথলির আরও অনেকগুলা রোগ হয়, কোনো কারণে যদি এই বাইল ডাক্টগুলা স্কার টিস্যু দিয়ে যদি ন্যারো হয়ে যায় তখন এই বাইল ডাক্টগুলা অবস্ট্রাক্ট হয়ে যায়, চিকন হয়ে যাওয়ার কারণে বাইল ফ্লোটা আর আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, সেই ক্ষেত্রে এটা ইনফ্লামেশন হবে। এটাও বাইলারি স্ট্রিকচার নামে পরিচিত। আর একটা হচ্ছে বাইলারি ডিসকাইনেশিয়া। বাইলারি ডিসকাইনেশিয়া হচ্ছে এক ধরনের রোগ যে কারণে গল ব্লাডার ডিজিজ দ্যাট অ্যাফেক্টস ইয়োর গল ব্লাডার মোটালিটি মানে নড়াচড়া। এই গল ব্লাডারটা নড়াচড়া বা হাড়ের মতো পাম্প করে করে এর ভিতর থেকে পিত্ত রসগুলা বাহিরে বের করে দেয় বা তার পাইপলাইনে বের করে দেয় বা বাইল ডাক্টের মধ্যে সে পিত্ত রসটা ঢেলে দেয়। কিন্তু কোনো কারণে এই যে সে নড়াচড়াটা যে করবে, কন্ট্রাকশন বা মোটালিটি, এটার বা ওর মাসল অ্যাক্টিভিটি, অর্থাৎ এই জায়গায় যখন এফেক্ট হবে ঠিক মতো সে নড়াচড়া করতে পারছে না, পাম্প করতে পারছে না, গল ব্লাডারের যে মাসলগুলো আছে এইটা যখন ঠিক মতো কাজ না করবে তখন এটাকে বাইলারি ডিসকাইনেশিয়া বলা হয়। ইট মিনস ইয়োর গল ব্লাডার ডাজেন্ট কন্ট্রাক্ট এনাফ টু মুভ এনাফ বাইল আউট, অর্থাৎ এটার মানে হচ্ছে আমাদের বাইল ডাক্ট বা গল ব্লাডারটা আসলে এনাফ পরিমাণে কন্ট্রাক্ট করতে পারতেছে না, চাপ দিতে পারতেছে না তার ভিতর থেকে পিত্তরসটা বাহিরে বের করার জন্য। 3 নাম্বার হচ্ছে বাইল স্ট্যাসিস। বাইল স্ট্যাসিস মানে হচ্ছে বাইল ফ্লো মে স্টল মানে হচ্ছে থেমে যাওয়া, স্টপের একটা শব্দ হচ্ছে স্টল। তো বাইল ফ্লো যখন বন্ধ হয়ে যায়, কেন বন্ধ হয়? ডিউ টু ক্রনিক লিভার ডিজিজ অর লং টার্ম প্যারেন্টিয়ারাল নিউট্রিশন, অর্থাৎ লিভারের ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে অথবা দীর্ঘমেয়াদী যদি বাহিরে থেকে যদি কাউকে পুষ্টি সরবরাহ করা হয়, যেমন একটা পেশেন্ট কোমায় চলে গেছে বা সে মুখে খাবার খেতে পাচ্ছে না কোনো কারণে, তাকে যদি বাইরে থেকে আপনি খাবার দেন আইভি ইনজেকশনের মাধ্যমে, বা যেমন এখানে লেখা আছে ইফ ইউ আর গেটিং ইউর নিউট্রিশন ফ্রম অ্যান আইভি intravenous and bypassing your digestive system,
বাইল ইজেন্ট নিডেড, অর্থাৎ আপনি মুখে যখন খাবার না খেয়ে যখন আপনাকে ইনজেকশনের মাধ্যমে বা স্যালাইনের মাধ্যমে বা অন্য উপায়ে যখন আপনাকে খাবার দেওয়া হচ্ছে, পুষ্টির চাহিদা পূরণ করা হচ্ছে, তখন তো আপনার এই হজমের জন্য আপনার তো আসলে ওই বাইল তো আসবে না। তো তখন এটা আসলে স্টপ হয়ে যায় আস্তে আস্তে। দীর্ঘমেয়াদী যদি এই ব্যাপারটা যদি চলতে থাকে তখন আসলে বাইলের দরকার হয় না। তখন এই সিস্টেমটা মনে রাখবেন, আমাদের বডির যে সিস্টেম আছে, কোনো কারণে যদি এটাকে যদি আপনি বসিয়ে রাখেন, এটা কিন্তু আর আগের মতো কাজ করবে না। এটা একটা কন্টিনিউয়াস একটা মেকানিজম। এই কন্টিনিউয়াস মেকানিজমের ভিতরে যদি কোনো কারণে যদি আপনি এটাকে বসিয়ে রাখেন বা এটার কোনো কাজকে যদি আপনি ঠিক মতো না করান, তাহলে এটা কিন্তু আপনাকে বিরক্ত করবে। এটা বডির যে কোনো অর্গানের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো আপনি যদি মুখে খাবার না খেয়ে যদি অন্য কোনো কারণে খাবার দেন, তাহলে বাইল আসবে না, তৈরি হবে না। সেক্ষেত্রে পিত্তথলি স্টপ হইতে হইতে সে অলস হয়ে যাবে, এক সময় সে তার কাজ করা বন্ধ করে দিবে। এইটাকে আমরা বাইল স্ট্যাটিস বলি, এবং এটার কারণ হচ্ছে প্যারেন্টারাল নিউট্রিশন অর ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে এটা হয়ে থাকে। আর একটা সবচাইতে রিয়ার কেস যেটা 4 নাম্বার, এটা হচ্ছে আ টিউমার ইন ইয়োর গল ব্লাডার। গল ব্লাডারের মধ্যে টিউমার মানেই ধরে নিতে পারেন যে এটা ক্যান্সার। ইন ইয়োর বাইল ডাক্ট মে অবস্ট্রাক্ট দ্য ফ্লো অর বাইল। গল ব্লাডারের মধ্যে যদি টিউমার হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটা ক্যান্সারই হয়, এবং এই ক্ষেত্রে আপনার টিউমার থাকার কারণে বাইল ডাক্ট বা পিত্ত চলাচলের যে রাস্তা, এটা কিন্তু অবস্ট্রাক্ট হয়ে যায় বা এটা আপনার অবরুদ্ধ হয়ে যায়, বাইলটা ফ্লো করতে পারে না। এটাও একটা কারণ কোলিসিস্টাইটিসের জন্য। এখন আসেন, দিস কন্ডিশন ডেভেলপ স্লোলি, so they are more likely to cause chronic cholecystitis but they are get steady worse. এখন এই দুইটা যে কারণ, এই দুইটা কারণটা হচ্ছে সবচাইতে স্লোলি ডেভেলপ করে, কিন্তু এগুলা আস্তে আস্তে রোগীকে খারাপ অবস্থায় করে। অর্থাৎ ক্রনিক কোলিসিস্টাইটিসের ক্ষেত্রে এটা তৈরি হয়। একটা হচ্ছে ইসকেমিয়া। আমরা জানি ইসকেমিয়া কি। তো যখন ব্লাড ফ্লো যখন কমে যায় গল ব্লাডারে, তখন ক্যান কজ ক্রনিক অর অ্যাকিউট ইনফ্লামেশন। অর্থাৎ গল ব্লাডারটা চলার জন্য যে ব্লাড সাপ্লাই দরকার, এই ব্লাড সাপ্লাই যদি সে কোনো কারণে যদি কমে যায়, বিভিন্ন কারণে কমতে পারে। তার মধ্যে হচ্ছে রক্তনালীগুলাতে সরু হয়ে যাওয়া বা রক্তনালীতে আপনার প্লাগ জমা, বিভিন্ন কারণে এরকম হতে পারে। কিন্তু যে কারণেই হোক, যখন এটা আপনার ব্লাড যখন প্রবাহ যখন রিডিউস হবে, তখন কিন্তু অ্যাকুইট বা ক্রনিক ইনফ্লামেশন তৈরি হবে, ডিপেন্ডিং অন হাউ সিভিয়ার ইট ইজ। ইসকেমিয়া ইজ অফেন আর রেসপন্স টু ক্রিটিক্যাল ইলনেস অর ট্রমা। সাধারণত ইসকেমিয়াটা হয় হচ্ছে আঘাতজনিত বা ক্রিটিক্যাল ইলনেসের ক্ষেত্রে। ইট ক্যান অলসো বি ডিউ টু আ ভাস্কুলার অকুলেশন অর ইনফ্লামেশন অফ দ্য ব্লাড ভেসেল, যেটাকে ভাস্কুলাইটিস বলতেছে। অর্থাৎ ব্লাড ভেসেলের ইনফ্লামেশন থেকে এই ইসকেমিয়া হতে পারে। 2 নাম্বারটা হচ্ছে ইনফেকশন। ইউ ক্যান গেট আ ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন ইউর গল ব্লাডার অর বাইল ডাক্ট ইভেন উইদাউট অ্যান অবস্ট্রাকশন ট্র্যাপিং দ্য ব্যাকটেরিয়া ইনসাইড। অর্থাৎ কোনো কারণে আপনার এই সিস্টেমটার মধ্যে, বাইল সিস্টেমে, সেটা হতে পারে পিত্ত চলাচলের রাস্তা অথবা পিত্তথলির ভিতরে যদি কোনো ব্যাকটেরিয়া দ্বারা যদি ইনফেকশন তৈরি করে, তাহলে আপনার এই ইনফ্লামেশনটা আসবে আর কি। ইট ইজ মোর লাইকলি ইফ ইউ হ্যাভ এ উইকেন্ড ইমিউন সিস্টেম। এটা আসলে যাদের ইমিউন সিস্টেম খুবই দুর্বল, যারা একদম ইমিউনো কম্প্রোমাইজেশনের ভুগে, তাদের এগুলা দেখা যায়। ইনফেকশন ক্যান ইরিটেট অ্যান্ড ইভেন ইরোডেট ইয়োর গল ব্লাডার টিস্যু, এবং এই ইনফেকশনগুলা দীর্ঘমেয়াদী থাকলে গল ব্লাডারের টিস্যুগুলা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়। এবার হচ্ছে সাইন অ্যান্ড সিমটম অফ কোলিসিস্টাইটিস। এবার আমরা কি লক্ষণ পাবো? মূলত 3টাই মেইন লক্ষণ। একটা হচ্ছে আপার অ্যাবডোমিনাল পেইন, অর্থাৎ আমাদের উপরের পেটে ইপিগ্যাস্ট্রিক রিজনের আশেপাশে পেইন হবে, স্পেশালি ইন দ্য আপার রাইট, মূলত উপরের ডান পাশে। ইট মে অলসো স্প্রেড টু ইয়োর রাইট শোল্ডার, এবং এটা ছড়িয়ে যাবে আপনার ডান শোল্ডার পর্যন্ত বা কাঁধ পর্যন্ত, অর ব্যাক বা পিছন পর্যন্ত। গল ব্লাডার পেইন বিল্ড কুইকলি টু আ পিক, এটা হুট করে
আস্তে আস্তে একদম চরম পর্যায়ে চলে যাবে, হুইচ মে বি সিভিয়ার, যেটাকে খুবই ভয়াবহ ব্যথা হবে। ইট মে ফিল শার্প, এটার অনুভূতিটা হবে শার্প, ডাল অর ক্র্যাম্পি, অ্যান্ড মে বি ওয়ার্স ওয়েন ইউর ব্রিদি ডিপলি, এবং যখন আপনি শ্বাস গভীরভাবে টানবেন অর্থাৎ গভীর শ্বাস নেবেন তখন আপনার এটা আরও বাড়বে ব্যথাটা। সাম পিপল মিস্টেক ইট ফর চেস্ট পেইন অর ইভেন আ হার্ট অ্যাটাক, আসলে কিছু লোক এটাকে বুক ব্যথা হিসেবে অভিহিত করে, ভুল করে থাকে, মিস্টেক করে, অর ইভেন এ হার্ট অ্যাটাক, অথবা হার্ট অ্যাটাক বলে ভুল ভাবে। কারণ পেইনটা এমনভাবে হয়, যেমন আজকে সকালে আমার এই ঘটনাটা ঘটছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে কি পেইন, মানে এমনভাবে ব্যথাটা রুগী বলছে যে একদম ঠিক তার বুকের মাঝখানে ব্যথা হচ্ছে। আমি খুবই কনফিউজড, পরে আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, হ্যাঁ, তারপরে হচ্ছে এক্স রে করার পরে এটাকে ক্লিয়ারফাই হইলাম যে না, এটা আসলে কোথায় থেকে ব্যথাটা হচ্ছে। তো এগুলা কিন্তু একটা পাজেলের মতো, এই জন্য আপনাকে ডায়াগনস্টিক সেন্টারের আশ্রয় নিতে হবে বা আপনাকে ডায়াগনোসিস টেস্ট রিপোর্ট করতে হবে, তাছাড়া আপনি বুঝবেন না যে পেইনটা কই থেকে আসতেছে। অ্যাকুইট গল ব্লাডার পেইন ইজ অলসো কল্ড এ গল ব্লাডার অ্যাটাক, গল ব্লাডারের যদি অ্যাকুইট যে পেইনটা হয় এটাকে আমরা আর এক নামে ডাকতে পারি, গল ব্লাডার অ্যাটাক নামেও ডাকতে পারি, কারণ এটা ভয়াবহ মাত্রায় ব্যথা হয় এবং অনেক জায়গায় মানুষের ভুল হয়, অনেক জায়গায় মানুষের ভুল হয়। এই গল ব্লাডারের পেইনটাকে মানুষ ভাবে যে এটা গ্যাসের ব্যথা, হার্ট অ্যাটাক হয়েছে অথবা চেস্ট পেইন, বিভিন্নভাবে ভুল ভাবে। তাহলে মূলত আমাদের আপার অ্যাবডোমিনাল পেইন হবে, উপরের পেটে ব্যথা হবে, যেটা উপরের ডান পাশে বরাবর, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে ছড়িয়ে যাবে আমাদের কাঁধ পর্যন্ত। 2 নাম্বার সিমটম হচ্ছে নৌশিয়া অ্যান্ড ভমিটিং, বমি বমি ভাব এবং বমি, আর কমন উইথ আ গল ব্লাডার অ্যাটাক, খুব সিভিয়ার ব্যথার সাথে এই বমি বমি ভাব বা বমি থাকবে। বাট ওল্ডার পিপল মে হ্যাভ মাইল্ডার সিমটম, কিন্তু রোগী যদি বৃদ্ধ হয় তাহলে তার এটা এই বমি বমি এই মাইল্ডার সিমটম হবে, খুব অল্প সিমটম হবে। দে মে অনলি এক্সপিরিয়েন্স আ ভগ লস অফ অ্যাপিটাইট অর সেন্স অফ আনওয়েলনেস, বৃদ্ধ মানুষরা এত বমি বমি ভাব নাও হতে পারে, বমি নাও হতে পারে, তারা ক্ষুধা নষ্ট হয়ে যাবে এবং তারা ভালো লাগবে না, অস্বস্তিতে ভুগবে। ফিভার, এটা তো আমরা জানি যে যেহেতু আইটিস বা যেহেতু ইনফ্লামেশন অ্যাক্টিভ থাকলে এটা আসলে জ্বর আসবে। তারপরে অ্যাডিশনাল সিমটম আছে কিছু, যেটা অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ব্লোটিং আর টেন্ডারনেস, অর্থাৎ পেটে চাপ দিলে ব্যথা লাগবে, পেটটা ফাঁপা থাকবে, ডিস্টেনশন মানে ফাঁপা, অ্যাবডোমিনাল মাসল স্টিফনেস অন দ্য রাইট সাইড, এবং মনে হবে যে তার মাসলগুলো স্টিফ হয়ে আছে, শক্ত হয়ে আছে ডান পাশের পেটে। উইকনেস অ্যান্ড ফ্যাটিক, দুর্বল মনে হবে, অবসন্ন মনে হবে, স্পেশালি ইন ওল্ডার পিপল, বয়স্ক রোগীদের ক্ষেত্রে এটা খুব দুর্বল হবে এবং খুব অবসন্নতা আনবে। ক্রনিক কোলিসিস্টাইটিস সিমটম টেন্ড টু বি লেস সিভিয়ার, এবং যাদের ক্রনিক কোলিসিস্টাইটিস আছে এর ক্ষেত্রে কিন্তু ব্যথা এত তীব্র হবে না। অ্যান্ড দে কাম অ্যান্ড গো, এবং এগুলো আপ ডাউনের উপরে থাকবে, আসা যাওয়ার উপরে থাকবে, এই বাড়তেছে এই কমতেছে। ইউ মাইট হ্যাভ অ্যান এপিসোড অফ বাইলারি কলিক, এগুলাকে এপিসোডাল বাইলারি কলিক বলা হয়। অ্যাবডোমিনাল পেইন উইথ নৌশিয়া আফটার আর রিচ অর হ্যাভি মিল, অর্থাৎ পেট ব্যথা হবে অথবা বমি বমি ভাব হবে যখন আপনি ভারী খাবার খাবেন, তারপরে আপনার এই ব্যথাটা শুরু হবে বা বমি বমি ভাব হবে, এটা হচ্ছে ক্রনিক ক্ষেত্রে। ফ্যাটি ফুড রিকোয়ার মোর বাইল টু ডাইজেস্ট, মূলত চর্বি জাতীয় যে খাবারগুলি থাকে এগুলার দরকার হয় হজম করতে বাইল পর্যাপ্ত পরিমাণ। ইয়োর ডাইজেস্টিভ সিস্টেম সিগনাল টু ইয়োর গল ব্লাডার টু সেন্ড মোর বাইল, যখন আপনি এই ধরনের ভারী খাবার বা যখন মূলত আপনি ফ্যাটি ফুড খাবেন তখন আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা, হজমতন্ত্রের যে সিস্টেমটা আছে এটা আপনার গল ব্লাডারকে সিগনাল দেবে যে মোর বাইল, অধিক পরিমাণে পিত্তরসকে পাঠানোর জন্য। হুইচ কজ ইট টু স্কুইজ হার্ডার ইনক্রিজিং দ্য প্রেশার ইনসাইড ইট, এবং এই কারণে গল ব্লাডার তখন এটা চাপ দেয়, জোরে জোরে চাপ দেয় হার্টের মতো, এবং এটার কাজকে বাড়িয়ে দেয় যাতে সে চাপ দিয়ে ভিতর থেকে বেশি বেশি পরিমাণে বাইল সে বাইরে বের করতে পারে।
ইউ মাইট ফিল দিস ফর এ ফিউ আওয়ার্স আফটারওয়ার্ড। এবং খাদ্য খাওয়ার কিছু এগুলো আপনি পরে এই ব্যথাগুলি আপনি পাবেন। এবার আসেন, হাউ সিরিয়াস ইজ কোলিসিস্টাইটিস। কোলিসিস্টাইটিসটা কেমন সিরিয়াস হইতে পারে, কতটা ভয়াবহ হতে পারে। অ্যাকুইট কোলিসিস্টাইটিস ইজ ইউজুয়ালি কজ বাই সামথিং ব্লকিং দ্য ফ্লো অফ বাইল। তাহলে মূলত অ্যাকুইট কোলিসিস্টাইটিসের ক্ষেত্রে আমাদের বাইল সিস্টেমটা ব্লক হয়। দিস ক্যান এফেক্ট মোর দ্যান জাস্ট ইয়োর গাল ব্লাডার। এ ব্লকেজ ইন ইয়োর বাইলারি সিস্টেম যেটা ক্যান কজ ইনফ্লামেশন অ্যান্ড পসিবল ইনফেকশন দো আউট। মূলত বাইল সিস্টেমটা যখন আপনার ব্লক হবে তখন এটার খুব সম্ভবত ইনফেকশন হয়ে যাবে বা ইনফ্লামেশন তৈরি করবে। ব্যাকড আপ বাইল এবং অবস্ট্রাকশনের কারণে যখন বাইল ফ্লোটা যখন ব্যাক করবে, পিছনের দিকে চলে যাবে, সামনে না এগিয়ে, তখন ক্যান ওভারফ্লো ইনটু ইয়োর ব্লাড স্টেম, এবং এটা উপচে পড়ে ওভারফ্লো তৈরি করে আপনার ব্লাডের মধ্যে এটা আসতে পারে, মেকিং ইউ সিক, যে কারণে এটা আপনাকে অসুস্থ করে তুলতে পারে। ইয়োর ডাইজেস্টিভ সিস্টেম অলসো ওয়ন্ট গেট দ্য বাইল ইট নিডস, এবং এটা পর্যাপ্ত পরিমাণে ঝামেলা তৈরি করবে। তাহলে এটা দুইটা সমস্যা তৈরি করবে কোলিসিস্টাইটিসের ক্ষেত্রে। যখন ব্লক হয়ে যাবে পাথরের কারণে বা অন্য কোনো কারণে, তখন হয় আপনার ইনফ্লামেশন তৈরি করবে, এবং এটা আপনাকে বেশি বেশি যখন ব্যাকআপ হয়ে যাবে, যখন এই বাইলগুলা পিছনের দিকে পিত্তথলিতে ফেরত যাবে, ফেরত যেতে যেতে একসময় এটা উপচে পড়ে আপনার তখন ব্লাড স্ট্রিমে চলে আসবে, রক্তর প্রবাহে চলে এসে এটাকে জন্ডিস আকারে চলে আসবে, এবং এটা ভয়াবহ অবস্থা তৈরি করবে এবং খুবই ঝামেলা তৈরি করবে। হ্যাঁ, এবং এটাকে অবস্ট্রাকটিভ জন্ডিসও বলা যেতে পারে। অবস্ট্রাকটিভ জন্ডিস, সিভিয়ার ইনফ্লামেশন অ্যান্ড সোয়েলিং ইন ইয়োর অর্গান ক্যান কজ টিস্যু ডেথ, গ্যাংগ্রিন। এবং ইনফ্লামেশন যদি কোনো জায়গায় যদি বেশি হয়, সেটা হোক আপনার পিত্তথলিতে, এখানে যেহেতু পিত্তথলির কথা বলছি সেহেতু এখানে এটাই আমরা আলোচনা করতেছি যে খুব তীব্র প্রদাহ যখন হবে তখন আপনার এই অর্গানটাকে টিস্যু ডেথ করাবে, অর্থাৎ গ্যাংগ্রিনে পরিণত করবে, ব্লাড সাপ্লাই বন্ধ করে দেবে। আমরা জানি যে ইনফ্লামেশনের শেষ ধাপ হচ্ছে লস অফ ফাংশন, এবং এই লস অফ ফাংশন যখন হতে থাকবে তখন আপনার টিস্যু ডেথ করবে, ওই জায়গার টিস্যুগুলা আস্তে আস্তে মারা যেতে থাকবে। হুইচ ক্যান কজ দ্য অর্গান টু স্প্লিট অর টিয়ার, এবং অধিক ফুলে গেলে এটা ফুটা হয়ে যেতে পারে, যেটাকে আমরা গ্যাংগ্রেনাস কোলিসিস্টাইটিস বলবো। যখন ফুটা হয়ে যাবে বা টিস্যু ডেথ হয়ে যাবে, এটাকে আমরা গ্যাংগ্রেনাস কোলিসিস্টাইটিস বলবো। ক্রনিক কোলিসিস্টাইটিস টেন্ডস টু বি লেস সিভিয়ার, কিন্তু যেগুলো দীর্ঘমেয়াদী কোলিসিস্টাইটিস আছে এগুলো অত বেশি সিরিয়াস হয় না। বাট লং টার্ম ইনফ্লামেশন ক্যান স্টিল ডু সিরিয়াস ড্যামেজ, কিন্তু খুব দীর্ঘমেয়াদী দীর্ঘ সময় যদি ধরে যদি এই ইনফ্লামেশন চলে তাহলে কিন্তু এটা সিরিয়াস ড্যামেজ করতে পারে। ইয়োর গল ব্লাডার মে ডেভেলপ স্কার টিস্যু ইনসাইড, আপনার গল ব্লাডারের ভেতরে স্কার টিস্যু ডেভেলপ করবে, হুইচ মে মেক ইট আনএবল টু কন্ট্রাক্ট ইফেক্টিভলি, যে কারণে ভিতরে খারাপ হতে থাকলে সে তার কন্ট্রাকশন বা চাপ দিয়ে যে ভিতর থেকে পিত্ত রসটা বাহিরে বের করে দেয়, এইটা আসলে সে ঠিকভাবে করতে পারবে না। দিস ক্যান অলসো কজ ইয়োর বাইল ফ্লো টু স্টল, এই কারণে আপনার বাইল ফ্লোটা স্টপ হয়ে যেতে পারে। এবার আসেন কমপ্লিকেশন অফ কোলিসিস্টাইটিস, জটিলতাগুলা কি কোলিসিস্টাইটিসের। ইনজুরি টু ইয়োর লিভার, বাইল ডাক্ট অর প্যানক্রিয়াস, তার মানে আপনার লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে, বাইল ডাক্ট ক্ষতিগ্রস্ত হতে পারে, পিত্ত রসের চলাচলের যে রাস্তা বাইল ডাক্ট এটা ক্ষতিগ্রস্ত হবে, অথবা প্যানক্রিয়াসে প্যানক্রিয়েটাইটিস তৈরি করবে, এটা এখন খুবই কমন আমরা দেখতে পাই। ইম্প্যারে, বাধাগ্রস্ত হবে ডাইজেশন, আপনার হজম শক্তি বাধাগ্রস্ত হবে, অ্যান্ড অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টস ইন ইউর স্মল ইন্টেস্টাইন, এবং আপনার পুষ্টি উপাদানগুলা নিউট্রিশনগুলা আপনাকে অ্যাবজর্ব করতে বাধা দেবে। ক্রনিক ইনফ্লামেশন লিড টু গল ব্লাডার ফাইব্রোসিস অ্যান্ড ইম্প্যারেড ফাংশনালিটি, অর্থাৎ দীর্ঘমেয়াদী যদি কোলিসিস্টাইটিস চলে হতে পারে এটা আপনাকে গল ব্লাডারকে খারাপ করে ফেলতে পারে এবং আপনার এটার ফাংশনকে নষ্ট করতে পারে। 4 নাম্বার হচ্ছে সোয়েলিং লিডিং টু নেক্রোসিস, অর্থাৎ যেটা আমি এর আগে বললাম টিস্যু ডেথ তৈরি করতে পারে, ওই জায়গার টিস্যু মারা যাবে, অ্যান্ড গ্যাংগ্রিনাস কোলিসিস্টাইটিস যেটা আগে আলোচনা করে এসেছে। 5 নাম্বার হচ্ছে গল ব্লাডার পারফোরেশন অর টিয়ার,
মানে গল ব্লাডারটা ফুটা হয়ে যাবে, ফেটে যাবে, বাস্ট হয়ে যাবে, লিডিং টু ইনফেকশন টু ইয়োর অ্যাবডোমিনাল ক্যাভিটি। অর্থাৎ এই কারণে যদি পিত্তথলিটা বাস্ট হয়ে যায়, ফুটা হয়ে যায় কোনো কারণে, তাহলে আপনার এই জিনিসগুলা আপনার অ্যাবডোমিনাল ক্যাভিটি যেটা থাকে, যেটা পেরিটোনিয়াম বলছি, ওইগুলাতে পেরিটোনিয়াইটিস তৈরি করতে পারে। এবং 6 নাম্বার হচ্ছে পেরিটোনাইটিস লিডিং টু অ্যান অ্যাবসেস অর ইনফেকশন ইয়োর ব্লাড স্ট্রিম সেপ্টিসেমিয়া। এবং এই পেরিটোনাইটিস হইলে এটা আপনার ব্লাড স্ট্রিমের বিভিন্ন জায়গা দিয়ে অ্যাবসেস তৈরি করবে, বডির ফোড়া, ইন্টারনাল ফোড়া, বড় বড় ফোড়া তৈরি করতে পারে, অথবা ইনফেকশন তৈরি করতে পারে ব্লাড স্ট্রিমে ভয়াবহ মাত্রায়, যেটাকে আমরা সেপ্টিসেমিয়া বলতেছি। এর আগে আমরা সেপ্টিসেমিয়া পড়ে এসেছি। এখন আমাদের সবচাইতে লাস্ট যে পার্টটা, আমরা কিভাবে ডায়াগনোসিস করব এবং টেস্ট করব। যদি আমরা সিমটম পাই তাহলে আমরা দুটা টেস্ট করে আমরা বুঝতে পারবো, 1 নাম্বার আর 2 নাম্বার টেস্ট। 1 নাম্বার হচ্ছে সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট। এখান থেকে আমরা বুঝতে পারবো যে তার আসলে ইনফ্ল্যামেশন কতটুকু আছে বা ইনফেকশন আছে কিনা। এবং আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন, মূলত হোল অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাফি করলে এটা ইজিলি বোঝা যায়। আর একটা আমরা টেস্ট করতে পারি, সেটা হচ্ছে বিলিরুবিন টেস্ট, যেটাকে আমরা জন্ডিস আছে কিনা এটা বুঝতে পারি। এই দুটা দিয়ে অনেক সময় ধরা নাও পড়তে পারে। আরও বড় টেস্ট আমরা করতে পারি, সিটি স্ক্যান করতে পারি। আর একটা টেস্ট বর্তমানে করা হচ্ছে এমআরসিপি টেস্ট, অর্থাৎ এক ধরনের বিশেষ প্রক্রিয়ায় এমআরআই, যেটা আপনার পিত্ত রসের যে ব্যাপারটা, অর্থাৎ নালীগুলা যে থাকে, প্যানক্রিয়াসের নালী, পিত্তথলির নালী, হেপাটিক নালী, এই নালীগুলার অবস্থান জানার জন্য, বা কোনো অবস্ট্রাকশন আছে কিনা, কোনো টিউমার আছে কিনা, বা কোনো ঝামেলা আছে কিনা, মূলত এই পেটের এই জিনিসগুলো দেখার জন্য এমআরসিপি করা হয়। তবে আমরা খুব সাধারণত, খুব স্বাভাবিকভাবে আমরা হোল অ্যাবডোমেনের আলট্রাসোনোগ্রাফি ভালো সোনোলজিস্ট দিয়ে করালে আমরা পাথরের সাইজ সহ বা পিত্তথলিতে কোনো অন্য কোনো ব্যাপার আছে কি না এটা আমরা খুব ইজিলি বুঝতে পারবো আর কি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমার সাথে থাকার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন।